আসসালামু আলাইকুম। এইচএসসি 25 কিংবা 24-এ যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করছো, অলরেডি চিন্তা করার সময় শেষ, পড়াশোনা মোটামুটি করে ফেলছো এবং আপকামিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তুমি নিজেকে আসলে কতটুকু যোগ্য প্রার্থী মনে করছো তার ওভারঅল গাইডলাইন থাকবে আমাদের আজকের এই ক্লাসে। এবং ইংরেজি স্পেশাল নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সজীব ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর সহকারে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ওভারঅল কিছু ডিসকাশন নিয়ে আলোচনা করব এবং আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব, ট্রান্সফরমেশন, ন্যারেশন, পাংচুয়েশন, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা যারা যুক্ত হয়েছি সবাই একটু ভাইয়াকে জানাবা আমার সাউন্ড স্ক্রিন সব কিছু ক্লিয়ার আছে কিনা। দীর্ঘ অফলাইন ক্লাসের চাপে গলা অনেকটাই ভেঙে গেছে। আমরা একটু জানাবো ভাই আমার সাউন্ড স্ক্রিন সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। সবকিছু ক্লিয়ার আছে কিনা। দীর্ঘ অফলাইন ক্লাসের চাপে গলা অনেকটাই ভেঙে গেছে। একটু সবাই একটু বন্ধু বান্ধবদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবা এবং আজকের এই ক্লাসটা শেয়ার করলে আমরা ইনশাল্লাহ প্রতি ক্লাসের ন্যায় আমি ক্লাস নিলেই জয়কলির ইংলিশ বিচিত্রা একটা করে বই উপহার দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আজকের ক্লাসেও তোমরা পাবে এবং যারা অলরেডি যুক্ত হয়েছো সবাই একটু ভাইয়াকে জানাবা আমার সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমরা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজির ভীতি আসলে প্রত্যেক শিক্ষার্থীর মাঝেই আমরা দেখে থাকি। বিগত সময়ে যারা বিভিন্ন ভর্তি পরীক্ষায় ফেল করে বা ফেল করেছিল তাদের অধিকাংশ শিক্ষার্থী আসলে এই ইংরেজি পার্টটাতেই খারাপ করেছে। সুতরাং আশা করি তোমরাও যাতে খারাপ না করো। ওয়ালাইকুম আসসালাম, তৃষা যুক্ত হয়েছে, আমাদের সাথে নাজমুল শিকদার যুক্ত হয়েছে। দেখো ইংরেজি এমন একটা ব্যাপারটা হচ্ছে তোমাদের পড়ার যে ওয়েটা, এই ওয়েটাতেই কিছু ল্যাকিংস থেকে যায়। বিগত সময়ে তোমরা লং টার্ম ইংরেজি মনে করো আসলে পড়ে আসছো ছোটোবেলা থেকেই, বাট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা কেন জানি পারি না। ওকে, আমরা সবাই একটু যুক্ত হয়ে যাবো ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিব। তোমরা অনেকেই অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছো এবং যারা যারা এখনও যুক্ত হওনি একটু সবাই একটু যুক্ত হয়ে যাব। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা বেশ কিছু ব্যাপার দেখার চেষ্টা করব। ন্যারেশন এমন একটা টপিক, এখান থেকে আসলে ভাই তুমি পরীক্ষায় প্রশ্ন পাবাই। এখান থেকে কখনোই পরীক্ষায় প্রশ্ন মিস হয় না। এবং ন্যারেশন যে পারবে না তার কিন্তু একটা ভাই ধরা বাঁধা নাম্বার তার কিন্তু চলে যাবে। 100% ন্যারেশন থেকে প্রশ্ন আসবে। সুতরাং তোমার প্রস্তুতিটাও আসলে ওই রকম হওয়াই উচিত হবে। ওকে, আমরা চলে যাব। প্রথম যে ন্যারেশনের প্রশ্নটা ছিল, শি সেইজ দ্যাট আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে। ভয়েস ন্যারেশন এগুলো এমন এক সেগমেন্টের আলোচনা, এগুলো তোমরা সারা জীবন পড়ছো কিন্তু এখনও পরীক্ষায় আসলে কেন জানি ভুল করে ফেলো। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি, যারা যুক্ত হয়নি একটু সবাই একটু ক্লাসটা শেয়ার করে একটু ক্লাসটা শেয়ার ডান লিখে ফেলবা। ওকে ভাইয়া, দেখো যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার যদি ন্যারেশন থেকে প্রশ্ন আসে ভাই, আমরা একটু আমার গলার আওয়াজ কম, সুতরাং তোমরা সবাই আমাকে একটু কোঅপারেট করবা, বাট আশা করি তোমরা ভালো শুনতেছো। দেখো ন্যারেশনের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি যখন ন্যারেশন উত্তর করতে যাবা, একদম ফার্স্ট অফ অল যে কাজটা করবা, ন্যারেশন থেকে দেখবা বি ভার্ব অথবা যে আমাদের অক্সিলারি ভার্ব থাকে, এই ভার্বের পরিবর্তন ন্যারেশনে কিন্তু কয়েকটা জায়গায় পরিবর্তন করতে হয়। ভার্বের পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন, মানে যেটা পার্সনের পরিবর্তন আমরা বলে থাকি, এই পার্সনের পরিবর্তন এবং ভার্বের পরিবর্তন ন্যারেশন আমাদের পরিবর্তন করার সময় কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। মাথায় রাখবা আমাদের পার্সন কত প্রকার, তোমরা সবাই একটু উত্তর করো তো ভাই। পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, ফার্স্ট পার্সন আমরা জানি হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইয়োর, এই 4টা শব্দ ব্যতীত বাকি সব চলে যাবে হচ্ছে থার্ড পার্সনে। ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ ইয়োর, বাকি সব চলে যাবে কোথায়? কবিতা, ওয়ালাইকুম আসসালাম, আশরাফুল যুক্ত হয়েছে আমাদের সাথে। আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, একটু গলাটা ভেঙে গেছে, 1 সপ্তাহ টানা ঢাকার বাইরে ছিলাম। আশা করি তোমরা সবাই একটু বন্ধুবান্ধবদের সাথে কোঅপারেট করবা। যারা যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে এই ভিডিওটাতে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিও তো, এবং সবাই
বলো দেখি আমাদের ফার্স্ট পারসনে তাহলে কি কি ছিল? আই উই, সেকেন্ড পারসন ইউ ইয়োর, বাকি সব থার্ড পারসন। মাথায় রাখবা ন্যারেশনের ক্ষেত্রে ফার্স্ট পারসন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পারসন পরিবর্তিত হবে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পারসনের কোনো প্রকার পরিবর্তন হবে না। থার্ড পারসনের কি কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নো চেঞ্জ। এখানে লিখে নাও থার্ড পারসনের নো চেঞ্জ, থার্ড পারসনে কোনো প্রকার পরিবর্তন হবে না। এখন যে ব্যাপারটা ছিল দেখো দেখি আমরা যেখানে ছিলাম, এই যে মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। তুমি যে কোনো ন্যারেশন যদি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, ফার্স্ট অফ অল যে কাজটা করবা, একদম প্রথম অবস্থায় তুমি ন্যারেশনের যে কাজটা করবা ভাই, সেটা হচ্ছে শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করে দেখবা। মোস্ট অফ দ্য টাইম এটাতেই কারেক্ট অ্যান্সার হয়ে যায়। দেখো দেখি ভাই, এই উইল হ্যাভ এর পরিবর্তে আমি আসলে কি নিব ন্যারেশনে, বলো দেখি। উইল হ্যাভ এর পরিবর্তে আমাকে নিতে হবে হচ্ছে উড হ্যাভ। এখন উড হ্যাভ কোন কোন অপশনে আছে আমরা একটু উত্তর করব। কোয়েশ্চেন নাম্বার 20, আমাদের এখানে ন্যারেশন শুরু হয়েছে 20 নাম্বার প্রশ্ন থেকে। প্রশ্ন নাম্বার 20 আমরা একটু উত্তর করব, একটু ফাস্ট উত্তর করব, ঠিক আছে? একটু উত্তর করব এবং একটু ফাস্ট উত্তর করব। প্রশ্ন নাম্বার 20, দ্রুত দ্রুত। কোয়েশ্চেন নাম্বার 20 আমরা একটু উত্তর করব। কততে ছিলাম আমরা? মাই গ্র্যান্ডফাদার সেইড আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। দেখি কে কে পারতেছি, না পারলে আমি বলে দিব, বাট তোমরা একটু প্রথমে চেষ্টা করবা, না পারলে কিন্তু আমি বলে দিবই, কোনো সমস্যা নাই। তোমরা একটু প্রথমে চেষ্টা করবা না। ওকে, থ্যাংক ইউ। দেখো দেখি কি ছিল ভাইয়া, তাহলে উইল হ্যাভ এর পরিবর্তে উড হ্যাভ। তুমি যে কোনো ন্যারেশন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসলে ফার্স্ট অফ অল এই কাজটা করবা, যে ভার্বটা থাকবে এই ভার্বের পরিবর্তনটা করে ফেলবা। দেখো দেখি, এই যে মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট দে উইল হ্যাভ, উইল হ্যাভ এর কোনো পরিবর্তন হয়েছে না, কেটে দাও। পরেরটা দেখো ক্যান হ্যাভ, কোনো পরিবর্তন হয়েছে না, কেটে দাও। এরপরে আছে উড হ্যাভ, এটা হতে পারে, মাইট হ্যাভ হবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার, মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। কোয়েশ্চেন নাম্বার 20 আমরা কি সবাই বুঝতে পারছি? কোয়েশ্চেন নাম্বার 20 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। প্রশ্ন নাম্বার 20 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। প্রশ্ন নাম্বার 20 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, দেখি কে কে উত্তর করতে পারছো। ফাহিমা উত্তর করছে, নাজমুল শিকদার উত্তর করছে, সুমনা ইয়াসমিন, বিশ্বের সি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই উত্তর করতে পারতেছো, এটা খুবই ভালো সাইন। আমরা যারা যারা উত্তর করতে পারতেছি না বা চেষ্টা করতেছি না, এটা কিন্তু ভালো সাইন নয়, ওকে, এরপরে পরবর্তী প্রশ্নটা দেখি। আই সেড টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। এখন এই প্লিজ শব্দটা থাকলে তোমাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। একটু উত্তর করে দাও কোয়েশ্চেন নাম্বার 21। প্লিজ থাকলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্লিজ থাকলে আমাকে এখানে নিয়ে আসতে হবে রিকোয়েস্টেড। কি নিয়ে আসতে হবে ভাইয়া? রিকোয়েস্টেড। এখন দেখো দেখি কোথায় ছিল, আই সেড টু হিম প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। তাহলে আই রিকোয়েস্ট হবে নাকি রিকোয়েস্টেড হবে? মাথায় রাখবা, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ব্যবহার। একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ব্যবহার। এখানে দেখো, আই টেল হিম প্লিজ ডু নট রিপিট দ্য মিস্টেক, আই রিকোয়েস্টেড হিম কাইন্ডলি। ভাই এই রিকোয়েস্টেড হিম থাকলে আবার কাইন্ডলি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আই টোল্ড হিম নট রিপিট দ্য মিস্টেক, আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই নট টু, ডোন্ট থাকলে DONT, ডু নট অর্থাৎ ডু নট থাকলে আমাদের ন্যারেশন চেঞ্জের সময় আমাকে নিয়ে আসতে হচ্ছে নট টু। কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। কে পারছি ভাইয়া? 21 নম্বরের কারেক্ট অ্যান্সার কে পারছি? আমরা একটু উত্তর করব। 21-এর কারেক্ট অ্যান্সার কে পারছি? আমরা প্রত্যেক ক্লাসেই কিন্তু একটা কথা বলার চেষ্টা করছিলাম, জয়কলির একটা ইংলিশ বিচিত্রা বই কিন্তু তুমি ফ্রিতেই পেয়ে যেতে পারো যদি আমাদের এই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, ওকে, থ্যাংক ইউ। তোমরা অনেকেই উত্তর করতে পারতেছো, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্নটা দেখো তো, আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফ্রেন্ড সেড বিকজ আই এম নট হাংরি। তোমরা সবাই একটু এই প্রশ্নটা উত্তর করবা, একটু ফাস্ট উত্তর করবা। এ ভাইয়া ফাস্ট উত্তর করবা, তুমি মাথায় রেখো এইখানে ভুল করতেছো কোনো সমস্যা নাই,
এই ভুলটা যেন পরীক্ষার হল পর্যন্ত না যায়, বুঝতে পারছি। এখানে তুমি একটা না আরো 10টা ভুল করো, কোনো ইস্যু হবে না, বাট এটা পরীক্ষার হলে গেলে তোমার লাইফ টাইম কিন্তু আসলে ল্যাকিংস পড়ে যাবে। আমরা একটু উত্তর করব। ওকে ভাইয়া, এখানে ভুল হোক কোনো ইস্যু না, বাট এই ভুলটা যাতে তোমার পরীক্ষার হল পর্যন্ত না যায়। তাহলে আমরা এখানে দেখো কি অবস্থায় ছিল, আই উইল হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন। আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলে দিই ভাই, যে কোনো ন্যারেশন যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে দেখবা, তোমার প্রথম যে কাজটা হবে, যে কোনো ন্যারেশন তুমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে দেখবা, তোমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন করা। কি করা? ভার্বের পরিবর্তন। এখন তুমি ভার্বের পরিবর্তন করে দেখো দেখি ভাই তুমি উত্তর করতে পারো কিনা। ভার্বের পরিবর্তন করে আরিফ মাহমুদ বলছে আপনার ক্লাসের আর কোনো ইংলিশ ক্লাস ভালো লাগে না। না ভাইয়া, ভালো সবাই এখানে আমরা আমাদের এখানে জয়গুলিতে যত টিচার প্যানেল আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডেড এবং সকলেই খুবই ভালো ক্লাস নেন, এক একজনের বোঝানোর ধরন এক এক রকম। সুতরাং তুমি যখন যে টিচারের ক্লাস করবো মনোযোগ দিয়ে করবা, আশা করি বুঝতে পারবে। দেখো একদম, কারণ তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা কথা বলে দেই, আমি তোমাদেরকে শর্টকাটটা কেন বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি আসলে খুব বেশি সময় পাবা না। এখন যখন খুব বেশি সময় পাবা না, তখন তোমাকে কাজ করতে হবে টু দ্য পয়েন্ট, কত দ্রুত কত ফাস্ট উত্তর করা যায়। অন্য কম্পিটিটর থেকে তুমি আগায় থাকতে গেলে দ্রুত উত্তর করার কোনো বিকল্প নাই। দ্রুত উত্তর করার কি কোনো বিকল্প নাই। দেখো, আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফ্রেন্ড সেড বিকজ আই এম নট হাংরি। তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? এম থাকলে আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে ওয়াজ অথবা ওয়ারে। এম থাকলে মনোযোগ দিয়ে শোনো, এ ভাই মনোযোগ দিয়ে শোনো, আমার একটু গলাটা ভাঙ্গা, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? এম নট, তাহলে এম থাকলে কি নিতে হবে? ওয়াজ অথবা ওয়ার। তাহলে এম নটের জায়গায় কি হবে? ওয়াজ নট অথবা ওয়ার নট। আমরা একটু দেখতেছি। আর উইল হ্যাভ এর পরিবর্তে এখানে কি আসবে বলো তো? উইল হ্যাভ এর পরিবর্তে এখানে আসবে হচ্ছে উড হ্যাভ। দেখো দেখি আমাদেরকে আর কিছু জানা লাগতেছে? তোমার আর কিচ্ছু জানার দরকার নাই, তোমার আর কিচ্ছু জানার প্রয়োজন নাই ভাই। ক্লিয়ারলি মনে রাখো, তুমি গ্রামার বিদ হইতে আপাতত আসো নাই, তোমার আপাতত উত্তর করা শিখতে হবে। টু দ্য পয়েন্ট, কত ফাস্ট উত্তর করতে পারো, এটা ফ্যাক্টর। তাহলে দেখো, মাই ফ্রেন্ড সাইড দ্যাট হি উইল হ্যাভ, উইল হ্যাভ এর কোনো পরিবর্তন হয় নাই, কেটে দাও। উড হ্যাভ পরিবর্তন হয়েছে, হতে পারে। এখানে হ্যাড, হ্যাড এটা কেটে দাও। এখানে উড হ্যাভ বিকজ হি ওয়াজ নট হাংরি। তাহলে মাই ফ্রেন্ড সাইড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি। আর বি নম্বরে ছিল দেখো, মাই ফ্রেন্ড সাইড দ্যাট হি উড হ্যাভ হ্যাড। এই যে উড হ্যাভ এর পরে এক্সট্রা যে হ্যাড, এই হ্যাডের আসলে আমাদের প্রয়োজন ছিল না। সুতরাং বি নাম্বার অপশনটি হচ্ছে না আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার, ডি নাম্বার। আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। ভাইয়া আমার এসএসসি 4.33, এইচএসসি 3, আমি কি জিএসটি পরীক্ষা দিতে পারবো সায়েন্স থেকে? ক্লাস ভাই এই 10 মিনিট আগে শুরু হয়েছে। সায়েন্স থেকে আমি আসলে ভাইয়া জিএসটি সার্কুলারটা সায়েন্সেরটা দেখা হয় নাই, আমি এক্স্যাক্টলি তোমাকে বলতে পারতেছি না, বুঝতে পারছো? আমি এক্স্যাক্টলি তোমাকে বলতে পারতেছি না, একটু সার্কুলারটা দেখে নিবা। ওকে, দেখো কোথায় ছিলাম, কোয়েশ্চেন নাম্বার 22 আমরা সবাই ক্লিয়ার। তাহলে প্রথম উইল হ্যাভ এর পরিবর্তে আমাকে যেহেতু উড হ্যাভ নিতে হবে, উড হ্যাভ আছে দুইটা অপশনে, বি আর ডি। এ এবং সি আমার আগেই কাটা। এখন বি আর ডি এর মধ্যে বি এ দেখো এক্সট্রা একটা হ্যাড চলে আসছে, এই কারণে বি নাম্বার অপশনটি হয় নাই। আমার কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। বিআরডি আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ওকে, সুমনা ইয়াসমিন বলছে ডান, আরিফ বলছে ডান, থ্যাংক ইউ সো মাচ। এ ভাই আমরা কি বুঝতে পারতেছি? আমরা প্রয়োজনে অল্প পড়ি, অল্প শিখি, বাট যেটা শিখি এটা যেন পারি, এই কথাটা একটু মনে রাখো। পরবর্তী প্রশ্নটা দেখো, হি said to me you will get the result of your COVID-19 test tomorrow। এখন এই উইলের পরিবর্তে তুমি ন্যারেশনে কি নিবা? উড নিবা না ভাই? উইলের পরিবর্তে যদি তুমি ন্যারেশনে উড নাও, দেখো তো কোন কোন অপশনে উড আছে। একটাতে আছে উড, একটাতে উড, এখানে উড নাই, এখানে উইল আছে। তার মানে সি আর ডি তুমি আগেই কেটে দাও। তুমি ভার্বের পরিবর্তন করলে 3টা অপশন বাদ দিতে না পারলেও তুমি অ্যাটলিস্ট 2টা অপশন তো বাদ দিতে পারতেছো নাকি? এই 2টা অপশন বাদ দিলে তোমার হাতে আর অপশন থাকতেছে কয়টা দেখো তো ভাই? এখন আসলে তোমার আসলে অপশন থাকতেছে 2টা। তাহলে হি টোল্ড মি দ্যাট আই উড গেট দ্য রেজাল্ট অফ মাই COVID-19 টেস্ট দ্য নেক্সট ডে।
আর হি সেইড দ্যাট, এখানে দেখো কোনো প্রকার দ্যাট নাই, আর টুমোরোর কোনো পরিবর্তন হয় নাই, তাহলে বি নাম্বার অপশনটি হচ্ছে না। কারেক্ট অ্যান্সার কি এ নাম্বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 সেশনে আসা প্রশ্ন। এ ভাই কঠিন লাগতেছে? দেখো তোমার প্রশ্ন সলভ করার টেকনিক বুঝতে হবে। শোনো, তুমি অনেক গ্রামার জানলেই যে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করবা ব্যাপারটা মোটেও এমন নয়। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। দেখো কোয়েশ্চেন নাম্বার 23 আমরা ক্লিয়ার হলে ডান লিখবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্নটা দেখো, তাহলে আমি কি এখানে কোনো কিছু দেখছি যে ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরছে না অবজেক্টকে ধরছে, কোন পারসন অনুযায়ী পরিবর্তন হয়েছে, কিচ্ছু দেখা লাগছে? কোনো প্রয়োজন নাই। তোমার উত্তর করা শেখার জন্য আমি যেটা বলি এটাই এনাফ ইনশাল্লাহ। আমি যতটুকু বলতেছি এটাই এনাফ ইনশাআল্লাহ। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো, শি সেইড টু মি হোয়াই ডোন্ট ইউ কাম অন মন্ডে। হোয়াই ডোন্ট, তাহলে শি টোল্ড মি হবে নাকি শি আস্কড মি হবে? দেখো দেখি, তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা কথা মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা কথা মনে রাখতে হবে। যদি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের তোমার ন্যারেশন চেঞ্জের সময় মনে রাখতে হবে একটা কথা ক্লিয়ারলি, সেটা হচ্ছে নিয়ে আসতে হবে আক্স। কি নিয়ে আসতে হবে? আক্স অথবা আক্সড, আক্স অথবা আক্সড। এখন এই আক্স অথবা আক্স দেখো তো কোন কোন অপশনে আছে ভাই। এখানে শুধুমাত্র সি এবং ডিতে আক্স অথবা আক্সড আছে, তার মানে এ আর বি আগেই কাটা। তোমার হাতে অপশন কটা থাকে? দুইটা। উত্তর করো তো, একটু একটু উত্তর করো। নীলা বলছে সো গুড, থ্যাংক ইউ। আমি দুটো অপশন কেটে দিছি, বাকি দুটো একটু উত্তর করো তো ভাইয়া। আমি দুইটা অপশন কেটে দিছি, বাকি দুইটা অপশন একটু উত্তর করবা ফার্স্ট। আমি একটু সবার উত্তর দেখার চেষ্টা করতেছি। ওকে, তাহলে আমরা 24, শি আস্কড মি হোয়াই আই ডিডেন্ট গো অন মন্ডে, আর শি আস্কড মি নট টু গো দ্যাট ডে। এখন এখানে হোয়াই, এখানে মন্ডে তো ভাই উল্লেখ করা আছে, তাহলে দ্যাট ডে তো হওয়ার সুযোগ নাই। কারেক্ট অ্যান্সার সি নাম্বার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 আসা প্রশ্ন। এ ভাই কঠিন লাগতেছে? এর থেকে সহজে আসলে বলার বা বোঝানোর কোনো দরকারও নাই, কোনো প্রয়োজনও নাই। বুঝতে পারছো? তুমি দেখো তো একটা ন্যারেশন চেঞ্জ করতে তোমার কি লাগতেছে। আমরা যখন ন্যারেশন শিখি, যখন আমার পরিবর্তন করতে দেয়, কত কি শিখি, আলটিমেটলি কি কোনো দরকার আছে? আপাতত তোমার ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বেশি জরুরি। তোমার আপাতত গ্রামারবিদ হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। কারণ তুমি অনেক জানো, বাট তুমি পরীক্ষার হলে উত্তরই করতে পারলা না, ওই জানার আসলে লাভ নাই। পরেরটা দেখো দেখি, সুমি সেইড আই ওয়াজ সাফারিং ফ্রম ফেভার। তাহলে আই ওয়াজ সাফারিং আছে, তাহলে ওয়াজ সাফারিং মানে কোন টেন্সে আছে বলো তো? এই ওয়াজ সাফারিং এটা কোন টেন্সে আছে বলো? এই ওয়াজ সাফারিং আছে পাস্ট কন্টিনিউয়াসে। কোথায় আছে? ওয়াজ সাফারিং আছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে। তখন এটা যখন পাস্ট কন্টিনিউয়াসে, ন্যারেশন চেঞ্জে তোমার কি আনতে হবে? এখানে দেখো ওয়াজ সাফারিং এর কোনো পরিবর্তন হয়নি, কেটে দাও। হ্যাড সাফারিং না বাবা, হেডের পরে কখনো ভার্বের সাথে আইএনজি হয় না। হেডের পরে হতে পারে V3, হেডের পরে কি হতে পারে? V3। বি নাম্বার অপশনটাও কেটে দাও। সি নাম্বারে দেখো, সুমি সেইড দ্যাট শি হ্যাড বিন সাফারিং হতে পারে, ওয়াজ বিং সাফার্ড না বাবা, এই অপশনটাও আমাদের হবে না। মাথায় রাখবা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে হ্যাড বিন এরপরে ভার্বের সাথে আইএনজি নিতে হবে। কি নিতে হবে? হ্যাড বিন এরপরে ভার্বের সাথে আইএনজি। দেখো তো কোন অপশনে রাইট? হ্যাড বিনের পরে ভার্বের সাথে আইএনজি আছে শুধুমাত্র সি নাম্বার অপশনে। কোয়েশ্চেন নাম্বার 25 আমরা একটু উত্তর করব, দেখি কে কে পারি। মানে ন্যারেশন, মানে আজকে যেভাবে বলতেছি এর পূর্বে মনে হয় না তোমরা এত সহজে আসলে চিন্তা করতে পারছো। ন্যারেশন এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন, এটাও ঢাবি আসা প্রশ্ন কিন্তু ভাইয়া, এটাও ঢাবিতে আসা প্রশ্ন। এমন না যে আমি যে প্রশ্নগুলো নিছি এগুলা আমার নিজস্ব তৈরি করা, নো। প্রত্যেকটা প্রশ্নই বিগত সালে আসা। কি বলছি? প্রত্যেকটা প্রশ্নই বিগত সালে আসা। তাহলে আমি তোমাদেরকে যেভাবে সলভ করানো শেখাচ্ছি, এটা কি বেশি দরকারি নাকি তোমরা ব্যাখ্যা সহ পড়বা? বলো, তোমরা যেটা বলবা সেটাই হবে। যদি আমি যেভাবে পড়াচ্ছি এটা কি ঠিক আছে নাকি ব্যাখ্যা সহ পড়াবো? আমার মনে হয় তোমার পরীক্ষায় প্রশ্ন উত্তর করাটা বেশি জরুরি, এই উত্তর করার টেকনিক জানাটাও বেশি জরুরি। বুঝতে পারছো? এই জন্য
এই জিনিসটা আমি যেভাবে পড়াচ্ছি তুমি এভাবে পড়ে যাও, তুমি যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন উত্তর করতে পারবা যথা সময়ে। ক্লিয়ার ভাইয়া? পরবর্তী প্রশ্নটা দেখো, হি সেড টু মি ইউ কান্ট ডু ইট ডাজ। তাহলে ক্যান নট থাকলে এর পরিবর্তনে তুমি আসলে কি নিবা? কুড নট। কি নিবা? কুড নট। দেখো দেখি কোন কোন অপশনে কুড নট আছে। কুড নট, কুড নট, কুড নট, তাহলে কোনো কুড নটে আসলে বাদ দিতে পারতেছি না। হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু ইট ইন দ্যাট ওয়ে। হি সেড টু মি দ্যাট আই কুড নট হ্যাভ ডান ইট দ্যাট ওয়ে। হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু দ্যাট ডাজ। কোয়েশ্চেন নাম্বার 26 একটু উত্তর করবা ফার্স্ট। এখন কম টাইমে আপনি যেভাবে পড়াচ্ছেন এটাই ঠিক আছে, থ্যাংক ইউ। সুমনা, ন্যারেশন ইজি। এখন যখন ইজি লাগতেছে, একটু আগে ক্লাসের আগে কিন্তু এত ইজি তোমাদের লাগতেছিল না। ওকে, নাজমুল বলছে বেস্ট ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি যে ওয়েতে পড়াচ্ছি, তোমরা যদি বলো না ভাই আপনি ডিটেলসে পড়ান, আমি ডিটেলসে পড়াবো, বাট তোমার আসলে চান্স পাওয়া দরকার, তোমার চান্স পাওয়া জরুরি এবং দরকার, চান্স পাইতে হবে, এর কোনো বিকল্প আসলে নাই, চান্স পাওয়ার কোনো বিকল্প আসলে নাই। ফার্স্ট একটু উত্তর করবা। কোয়েশ্চেন নাম্বার কত দিয়েছিলাম আমরা? 26। একটু ফার্স্ট উত্তর করবা ভাইয়া। পারতেছো? কে কে পারছি দেখি। দাস থাকলে দ্যাট ওয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখি, ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা অনেকেই উত্তর করতে পারতেছো, দেখি আমরা একটু উত্তরটা নেওয়ার চেষ্টা করি। দাস থাকলে যে জিনিসটা মাথায় রাখতে হবে, দ্যাট ওয়ে নিতে হয়। দাস থাকলে কি নিতে হবে? দ্যাট ওয়ে। এখন দ্যাট ওয়ে যদি নিতে হয়, তাহলে এই দ্যাট ওয়ে, এই দ্যাট ওয়ে গেল, তাহলে আমার সি এবং ডি অপশন কাটা। আমার দুইটা অপশনে হাতে আছে। হি টোল্ড মি দ্যাট আই কুড নট, তাহলে ক্যান নটের পরিবর্তে তো আমরা কুড নট নিচ্ছি। কুড নট এখানেও আছে, কুড নট এখানেও আছে। কুড নট ডু ইট আর কুড নট হ্যাভ ডান ইট, না বাবা, কুড নট হ্যাভ ডান ইট আসলে হবে না, কুড নট ডু ইটই ঠিক আছে। এই নাম্বারটাই কারেক্ট অ্যান্সার, বি নাম্বার অপশনটিও হচ্ছে না। 26 ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। 26 ক্লিয়ার হলে ডান লিখবা। কারেক্ট অ্যান্সার হবে টোল মি দ্যাট আই কুড নট ডু দ্যাট ডাজ, না, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। এ ঠিক করে নাও, কারেক্ট অ্যান্সার হবে এ নাম্বার, ঠিক করে নাও ভাইয়া, কারেক্ট অ্যান্সার হবে এ নাম্বার, ঠিক করে নাও। কোয়েশ্চেন নাম্বার 26 আমরা ক্লিয়ার হলে ডান লিখবো। প্রশ্ন নাম্বার 26 ক্লিয়ার হলে ডান লিখবো, আর বুঝতে না পারলে সেটাও বলো। প্রশ্ন নাম্বার 26 ক্লিয়ার হলে ডান লিখবো, না বুঝতে পারলে সেটাও বলো। 26 ক্লিয়ার? এই সবাই বুঝতে পারছো? 26 এ নাম্বার কারেক্ট অ্যান্সার হবে। তোমরা অনেকে সি উত্তর করছিল না, কারেক্ট অ্যান্সার হবে এ। পরবর্তী অপশনটা দেখো, হি সেড আই মেড হার লং অ্যাগো। তাহলে এটা কোন অবস্থায় আছে? আই মেড হার, তার মানে আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট। এখন এটা যখন পাস্ট ইনডিফিনিটে, তোমার ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কি করতে হবে? ঢাবিতে আসা প্রশ্ন, 7 কলেজে আসা প্রশ্ন 23-24 সেশনে। বলো দেখি কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 27, প্রশ্ন নাম্বার 27 কি হতে পারে? আমরা একটু উত্তর করবো দেখি ভাই। দ্রুত উত্তর করবা, দ্রুত, দেখি কি কি পারতেছো। 27, লামিয়া উত্তর করছে এ, বাকিরা তোমরা কি পারবে না? আরিফ উত্তর করছে এ, একটু দ্রুত উত্তর করবা ভাইয়া।
আমাদের অনেক প্রশ্ন সলভ করতে হবে। মনে রাখবা তুমি কতটুকু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিতে পারতেছো, সেটা হচ্ছে কত কম সময়ে তুমি কত বেশি এমসিকিউ দেখাইতে পারতেছো, এটার উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছো? কত কম সময়ে তুমি কত আসলে এমসিকিউ দেখাইতে পারছো। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে তোমাকে নিয়ে যেতে হবে পাস্ট পারফেক্টে। পাস্ট ইনডিফিনিট থাকলে কি নিয়ে যেতে হবে ভাইয়া? পাস্ট পারফেক্টে। কোথায়? পাস্ট ইনডিফিনিট থাকলে নিয়ে যাইতে হবে পাস্ট পারফেক্টে। তাহলে দেখো তো হ্যাড প্লাস হ্যাড কোন অপশনে আছে দেখো তো? হ্যাড আই মেড হি হ্যাড মেড হার লং এগো। তাহলে এখানে আছে হ্যাড, এটা তো আছে ভাই প্রেজেন্ট পারফেক্ট, এটা আগেই কেটে দাও। এটাও প্রেজেন্ট পারফেক্ট, এটাও কেটে দাও। হি সেইড দ্যাট হি ইউজ টু মিট, এটা বাবা এ তো আরও একেবারে 14 গোষ্ঠী পুরোটাই পরিবর্তন করে ফেলছে। তিনটাই কাটা, একটা অপশনই রাইট। ভাই তুই বুঝে গেলে, আমি একদম ক্লিয়ারলি বলে দিলাম তোমাকে, তুমি বুঝতে পারো কনসেপ্টটা আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি, তোমার ন্যারেশন পানি মন্দা মনে হবে। সিরিয়াসলি বললাম, ন্যারেশন তোমার কি মনে হবে? পানি মন্দা। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? এ। এ ভাই, ও ভাইয়া তোমরা কি সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন আমাকে আরেকবার বলবেন। প্রথমেই আমরা বলছি 5-10 মিনিট থাকলে কি নিতে হবে? হ্যাড। কারণ হ্যাড একটা অপশনে আছে না? হ্যাঁ, হ্যাড একটা অপশনেই তো ছিল, সেইটাই কারেক্ট অ্যান্সার, আর কি। তাহলে এত কি পড়তেছো তুমি, কত কি পড়তেছো তুমি আসলে জানোই না। বাট ইউ ক্যান নট সলভ দ্য কোয়েশ্চেন্স অ্যাবসলুটলি। বুঝতে পারছো? তুমি আসলে অনেক পড়ো, অনেক জানো, কিন্তু প্রশ্ন সলভ করার টেকনিক জানো না। তোমার কিন্তু পরীক্ষায় ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, কিভাবে প্রশ্ন মানে ন্যারেশন অ্যাক্টিভ থেকে বেশি বলে, এগুলো পরীক্ষায় চাবে না। তোমার চাবে কি? উত্তর। আমি কি বুঝাইতে পারছি ভাই? একটু সময় দিন। কে বলছেন? থ্যাংক ইউ সো মাচ। এখন বুঝতে পারছো? 27-এ আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। 27-এ আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। বুঝি নাই ভাইয়া, আমি একটা কথা ক্লিয়ারলি মানে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যেভাবে সলভ করতেছি না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, ন্যাশনাল সহকারে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তুমি সলভ করতে পারবা। সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তুমি সারা জীবন অনেক পড়ছো, অনেক জানো, কিন্তু প্রশ্ন আসলে 90% শিক্ষার্থী ফেল করো। এই ফেল করে আসলে আলটিমেটলি ওই জানার কোনো লাভ আছে বলেন তো? ওয়ালাইকুম আসসালাম শিলামণি, এত লেট কেন? আমরা যেভাবে পড়তেছি তোমার কি মনে হয় না পরীক্ষায় প্রশ্ন আসলে পারবে? তোমার কি মনে হচ্ছে? একটু জানাও। পরীক্ষায় প্রশ্ন আসলে কি পারা যাবে? ওকে, এর পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। দেখো, লেট আস গো হোম টুগেদার। তোমরা যারা লেট আস, দেখো লেট থাকলে লেট আস মানে কি? হি সেইড টু মি, সে আমাকে বললো লেট আস গো হোম টুগেদার, চলো একসাথে কোথায় যাই? বাড়ি যাই। এই লেট আস গো হোম টুগেদার এখানে আসলে কি মানে প্রশ্ন করা বুঝিয়েছে? না, সে আমাকে একটা প্রস্তাব দিতে পারে। আর্টস বুঝিয়েছে না, তার মানে সি আর ডি তুমি আগেই কেটে দাও। তাহলে সি আর ডি আমি কেটে দিলে আমার হাতে অপশন কয়টা? দুইটা। একটু উত্তর করো তো ভাইয়া। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন আরিফ। আমি নিজে অসুস্থ ভাই, আমার জন্য তুই দোয়া করিস। আল্লাহ ভরসা, সুস্থ হয়ে যাবা দ্রুতই। অসুস্থ হওয়া যাবে না এডমিশন টাইমে, খুব সিরিয়াস। মানে অসুস্থতা যতটুকু স্কিপ করা যায়, অসুস্থতা মানে বেশি পড়তে গিয়ে আলটিমেটলি নিজের লস করো না। মনে রাখবা, সুস্থতা না মানে একদিন 3 দিন বেশি পড়ে 3 দিন অসুস্থ থাকার থেকে 6 দিনই অল্প অল্প করে পড়া ভালো। 6 দিনে কি অল্প অল্প করে পড়া ভালো। আমরা অনেক সময় বলি না, দেখো বাক্যটা কেমন ছিল? লেট হাস গো হোম টুগেদার, চলো আমরা একসাথে বাসায় যাই। হি প্রপোজ টু মি টু গো হোম টুগেদার, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড টু গো হোম টুগেদার। এখানে লেট আস আছে না ভাই? তাহলে যেহেতু লেট আস আছে, সুতরাং এই উইটাকে আসলে ফেরত নিয়ে আসতে হবে। এই নাম্বার অপশনটিও হচ্ছে না, কারেক্ট অ্যান্সার বি নাম্বার। হি প্রপোজ টু মি দ্যাট উই শুড টু গো হোম টুগেদার। এখানে উই শুডের পরে টু গো আসিল একটা, এটা টাইপিং মিস্টেক হয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। পারছি ভাই, ও ভাইয়া পারছি, পারা যাবে পরীক্ষা আসলে? দ্রুত উত্তর করবা, দ্রুত। পারা যাবে কি? কঠিন লাগতেছে? 28 ক্লিয়ার হলে ডান লিখবা। প্রশ্ন নাম্বার 28 ক্লিয়ার হলে ডান লিখবো দ্রুত।
28 ক্লিয়ার। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো, দ্য টিচার সেড ডোন্ট মেক আ নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে দ্য টিচার টোল্ড, এখানে আছে আক্সড। ভাই এখানে তো প্রশ্নবোধক বাক্য আছে না, প্রশ্নবোধক যেহেতু বাক্য নাই তার মানে আক্সড হওয়ার কোনো সুযোগ থাকছে না। তাহলে আমার হাতে তিনটা অপশন, একটু উত্তর করে দাও। এ, সি আর ডি এর মধ্যে কোনটা উত্তর হতে পারে? এ, সি এবং ডি এর মধ্যে কোনটা উত্তর হতে পারে? একটু দ্রুত উত্তর করবা। একটু দ্রুত উত্তর করব। এ, সি এবং ডি এর মধ্যে কোনটা উত্তর হবে? 29-এ সি বলছে কে? নীলা উত্তর করছে 29-এ সি। বাকিরা? এখন বাক্যটা কি ছিল দেখো তো, বাক্যটা কি ছিল আমি একটু মনোযোগ দিয়ে দেখি। দ্য টিচার সেইড ডোন্ট মেক আ নয়েজ ইন দ্য ক্লাস। এখন শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে বলে যে বাবারা ক্লাসে কথা বলো না, এই ক্লাসে কথা বলো না মানে কি? এটা নিষেধ করা অর্থে বুঝিয়েছে না? নিষেধ করা অর্থে বুঝিয়েছে কি না বলো? এই নিষেধ করা অর্থের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যদি অপশনে থাকে সেটা হবে ফরবেইড। কি হবে? ফরবেইড। কি হবে ভাই? ফরবেইড। দেখো তো কোনো অপশনে ফরবেইড আছে? হ্যাঁ, শুধুমাত্র একটা অপশনেই ফরবেইড আছে, এ এবং ডি হবে না, কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বার। দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু মেক আ নয়েজ ইন দ্য ক্লাস। এই ফরবেড শব্দটা মানেই নিষেধ করা। ফরবেড শব্দটা মানে কি? নিষেধ করা। সুতরাং এটাই নেগেটিভ, এই জন্য এই ফরবেড শব্দটার সাথে আর কোনো পরবর্তীতে নট ইউজ করার কোনো প্রয়োজন নাই। কারেক্ট অ্যান্সার সি নাম্বার। 29 ক্লিয়ার হলে ডান লিখবা। ভাইয়া আমি রংপুরে সুস্থতাই বাসায় আসছি। ক্লাস মিস দেওয়া যাবে না, অসুস্থ থাকা যাবে না, সুস্থ হইতে হবে দ্রুত, সুস্থ হইতে হবে দ্রুত ভাইয়া। তোমাদের ক্লাস নিয়ে আমি নিজেই অসুস্থ। ওকে, 29-এর কত তাহলে উত্তর আসতেছে সি। 29 নাম্বার পর্যন্ত আমরা কি ক্লিয়ার? 29 ক্লিয়ার হলে ডান লিখবো ভাইয়া। 29 ক্লিয়ার হলে ডান লিখবো। ওকে, 29 ক্লিয়ার হলে ডান লিখবো। আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। পরবর্তী প্রশ্নটা দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম ডিরেক্ট ফ্রম ইনডিরেক্ট। এটা জগন্নাথে আসছিল। খান সেইড টু হিজ ওয়াইফ প্লিজ সিলেক্ট ওয়ান অফ দোজ শাড়িজ। তাহলে খান রিকোয়েস্টেড খান টু টোল্ড হিজ ওয়াইফ। আর একটা আছে হচ্ছে খান প্লিজড হিজ ওয়াইফ টু সিলেক্ট ওয়ান অফ দোজ শাড়িজ। কোনটা হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 30 একটু উত্তর করবো দেখি। প্রশ্ন নাম্বার 30 আমরা একটু উত্তর করবো ফার্স্ট। প্রশ্ন নাম্বার 30 আমরা একটু উত্তর করবো ফার্স্ট উত্তর করবো ফার্স্ট। প্রশ্ন নাম্বার 30 আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো ভাইয়া। প্রশ্ন নাম্বার 30 আমরা একটু দ্রুত উত্তর করব। ওকে, প্রশ্ন নাম্বার 30-তে ছিলাম, কেউ কেউ পারছো? দেখি 30-তে চলে যাই। 30-তে এখন খান সেইড টু হিজ ওয়াইফ প্লিজ। এখন প্লিজ থাকলে তো আমরা বলছিলাম কি আসতে হবে? প্লিজ থাকলে আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে রিকোয়েস্টেড, তাই না? প্লিজ থাকলে আমাকে কি নিয়ে আসতে হবে? রিকোয়েস্টেড। কোন কোন অপশনে আছে? এখানে প্লিজটের কোনো পরিবর্তন হয়নি, কেটে দাও। এখানে টোল্ড কেটে দাও। তাহলে অপশন আছে দুইটাই, রিকোয়েস্টেড হিজ ওয়াইফ টু প্লিজ সিলেক্ট ওয়ান অফ দোজ। ভাই একবার রিকোয়েস্টেড নিলে পরের বার প্লিজ নেওয়া এটার কোনো প্রয়োজন নাই। এটাকেই বলা হয় রিডান্ডেন্সি। কি বলা হয়? রিডান্ডেন্সি। এই রিডান্ডেন্সি মানে হচ্ছে বাহুল্যতা। রিডান্ডেন্সি মানে কি? বাহুল্যতা। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ইউজ করা, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ইউজ করাকে বলা হয় বাহুল্যতা। এই নাম্বারটা কেটে দাও। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। জগন্নাথে আসা প্রশ্ন কঠিন লাগছে ভাই। এই পারছি আমরা সবাই। আইজেল উত্তর করছে বি নাম্বার। আমরা কি পারছি ভাইয়া? সবাই একটু উত্তর করব। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, এই কঠিন লাগতেছে। হি said goodbye my friends, he told his friends goodbye, he bade his friends goodbye, he said goodbye to his friends, he said to his friends that goodbye। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা। একটু উত্তর করো তো কোশ্চেন নাম্বার 31। প্রশ্ন নাম্বার 31 আমরা একটু উত্তর করব ফার্স্ট। প্রশ্ন নাম্বার 31 আমরা একটু উত্তর করব ফার্স্ট। ক্লিয়ার? পারছো? প্রশ্ন নাম্বার 31 আমরা একটু দ্রুত উত্তর করব ফার্স্ট। দেখি কে কে পারছি। মাথায় রাখবা কাউকে বিদায় দেওয়ার অর্থে এই গুড বাই শব্দটা যখন পরীক্ষায় আসে, কাউকে বিদায় দেওয়ার অর্থে গুড বাই শব্দটা যদি কখনো পরীক্ষায় আসতে দেখো, তোমরা আসলে কি উত্তর করবা? গুড বাই শব্দটা পরীক্ষায় আসলে, হ্যাঁ ইজ আশরাফুল থ্যাংক ইউ সো মাচ, তাহলে ব্যাড একটা অপশনেই আছে। এই গুড বাই কোনো পরীক্ষায় যদি অপশনে দেখো, সেটার এই গুড বাইয়ের যে অপশনে থাকবে কি লিখতে হবে? ব্যাড। একটা অপশনই রাইট আছে। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। আমরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো। ডু ইউ স্পিক ইংলিশ? দ্য ইনডিরেক্ট ন্যারেশন। দেখো দেখি কি হতে পারে। আক্সড মি, তাহলে আক্সড মি এর কোনো পরিবর্তন হবে না, প্রতি অপশনেই তোমার আক্স থাকতেই হবে। হি আক্সড মি ইফ আই স্পোক ইংলিশ, হি আক্সড মি ইফ আই স্পিক ইংলিশ, হি আক্সড মি ইফ আই হ্যাড স্পোকেন ইংলিশ, হি আক্সড মি ওয়েদার হি স্পিক্স ইংলিশ। বলো দেখি কোয়েশ্চেন নাম্বার 32। প্রশ্ন নাম্বার 32 আমরা একটু উত্তর করব ভাই। প্রশ্ন নাম্বার 32 আমরা একটু উত্তর করব। দ্রুত দ্রুত কোয়েশ্চেন নাম্বার 32। আরিফ উত্তর করছে এ নাম্বার। রোকসানামণি উত্তর করছে 31, না আমরা 32তে 31-এ বি ঠিক ছিল মনে হয়। লামিয়া উত্তর করছে 32-এর এ। আরিফ উত্তর করছে 32-এর বি। বাকিরা দ্রুত উত্তর করো একটু ভাইয়া। শোনো, মাথায় রাখবা একটা জিনিস, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা তোমার আপাতত জরুরি, আর কিছুই জরুরি না। আপাতত তোমার চান্স পাওয়াটা জরুরি, বুঝতে পারছো? দেখো কোথায় ছিলাম আমরা, আমরা কোথায় ছিলাম ভাইয়া? দেখো দেখি একটু, দেখো আমরা কোথায় ছিলাম একটু দেখবো। হি আস্কড মি ইফ আই স্পোক। ভাই এখানে প্রথম অংশটা ছিল ডু ইউ স্পিক। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তোমার ন্যারেশনে করতে হয় হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কোন ইনডিফিনিট? পাস্ট। এখন পাস্ট ইনডিফিনিট কোন কোন অপশনে আছে দেখো তো। ইফ আই স্পোক ইংলিশ হতে পারে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো পরিবর্তন হয় নাই, কেটে দাও। ইফ আই হ্যাড স্পোকেন, এটা পাস্ট পারফেক্টে, এটাও কেটে দাও। ওয়েদার হি স্পিক্স, এখানেও প্রেজেন্টের কোনো পরিবর্তন হয়নি, এটাও কেটে দাও। একটাই অপশন। এ ভাইয়া রাজশাহীতে আসা প্রশ্ন কোথায়? রাজশাহী ইউনিভার্সিটিতে। কঠিন লাগছে? বলো তো, কঠিন লাগছে ভাই? একটু বলবা কঠিন লাগছে? পারা যাবে পরীক্ষা আসলে? পরীক্ষা আসলে কি পারা যাবে ভাই? হ্যাঁ লামিয়া, থ্যাংক ইউ, ভালো পড়াশোনা করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো। থ্যাংক ইউ দে সেইড টু মি, দেখো তো কোনটা হতে পারে। তারা আমাকে থ্যাংক ইউ বলেছিল। কোথায় আসছে? সি ইউ। ওকে, এগুলোই পারবা, এগুলোই আসবে ভাইয়া, পারতে হবে, এগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ, এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাল্লাহ, বুঝতে পারছো? এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। দ্রুত উত্তর করবা, দ্রুত।
পারতেছি ভাইয়া। যে থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই উত্তর করতে পারতেছো, থ্যাংক ইউ। কারেক্ট অ্যান্সার হবে দে থ্যাংকড আস। কেন? দে সেইড টু মি কোন অবস্থায় আছে দেখো তো, তারা আমাকে বলেছিল। দে সেইড টু মি কোন অবস্থায় আছে? পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে আছে না? তাহলে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। দেখো তো, দে থ্যাংকড আস। ইয়াস, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে কে পারছো দেখি? দে থ্যাংকড আস কে কে পারছো? ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন? আশরাফুল উত্তর করছে আমাদের এই নাম্বার কারেক্ট অ্যান্সার। মারিন উত্তর করছে, নুসরাত, স্নেহা উত্তর করছে, মুশফিকা উত্তর করছে, তৃষা উত্তর করছে, ফাহিমা, সুমাইয়া, ইশরাত জাহান, আশরাফুল, সুদেষ্ণ দাস, শিলামণি, থ্যাংক ইউ। তোমরা অনেকেই উত্তর করতে পারতেছো, এটা খুবই ভালো সাইন। বুঝতে পারতেছো? এটা খুবই ভালো সাইন। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে ভাইয়া ন্যারেশন ক্লিয়ার আপনার ক্লাস করে। থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষাতে এগুলাই আসবে, এগুলাই আসছিল, আবার আসবে। তুমি এগুলো পড়বা না, তুমি পড়বা আরও কঠিন কিছু, আর পরীক্ষা যা পারবা না। দেখো, এটা এইচএসটিইউ, হাজীদানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। নাজমা সেইড আই মাস্ট রাইট এ লেটার। বলো তো কী হবে? কোয়েশ্চেন নাম্বার 34, প্রশ্ন নাম্বার 34 কী হবে? আমরা একটু উত্তর করি। প্রশ্ন নাম্বার 34 আমরা একটু উত্তর করবো ভাইয়া। I must write a letter. পারবো? দেখি কে কে পারি। চৌত্রিশের বি। এখানে মাথায় রাখতে হবে, মাস্ট থাকলে তোমাকে তার পরিবর্তে নিতে হয় হচ্ছে হ্যাড টু। মাস্ট থাকলে কি নিতে হয়? হ্যাড টু। তাহলে হ্যাড টু কোন কোন অপশনে আছে দেখো তো। এখানে আছে শ্যাল টু হবে না, উড টু হবে না, শুড টু হবে না। একটাই কারেক্ট অ্যান্সার, এ নাম্বার। এ ভাই, ন্যারেশন নিয়ে আর কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন একটু জানাবা। ন্যারেশন নিয়ে এনি কোয়েশ্চেন্স, এনি কনফিউশনস? পরীক্ষায় ন্যারেশন আসলে কি পারবো? সিইউ রিলেটেড কিছু কোয়েশ্চেন সলভ করাবো? এগুলাই আসে, এগুলাই আসে, এর বাইরে আসলে আসে না। একই আমরা বিভিন্ন নিয়মের নিছি, যেগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, এটা উত্তর করব। দেখি 34 কে কে পারছো? অল ক্লিয়ার। প্রথমে আমাকে জানাবা ন্যারেশন নিয়ে কোনো প্রশ্ন। ন্যারেশন পরীক্ষায় আসলে কি পারবো? সবাই একটু উত্তর দেখতে চাই। এটা একটা কোয়েশ্চেন। আর ন্যারেশন নিয়ে যা পড়াইছি সবই বিগত সালে আসা প্রশ্ন। আমার মনে হয় এবারও এগুলোই আসবে। ন্যারেশনের আলোচনা কেমন ছিল? ন্যারেশনের আলোচনা কেমন ছিল? এই দুইটা প্রশ্নের উত্তর দিবা একটু। এই দুইটা প্রশ্নের একটু উত্তর দিবা। ন্যারেশন পরীক্ষা আসলে কি পারবো? আর না, ক্লাস শেষ না, ন্যারেশন শেষ, আরেকটা টপিক আছে। ক্লাস শেষ না, আরো টপিক আছে। না না, ক্লাস শেষ হয়নি ভাইয়া। কবে কখন শুরু হয়? স্নেহা মজুমদার, পেজে আপডেট দেওয়া থাকে। ন্যারেশনে আলোচনা কেমন ছিল এবং পরীক্ষায় আসলে পারবো কিনা?
আমরা শুনো, পড়ব কম, এটা আমার যেটা থিওরি, আমরা পড়ব কম, পরীক্ষায় আসার মতো প্রশ্ন সলভ করব বেশি, কিভাবে প্রশ্ন সলভ করতে হয় সেটা শিখব বেশি। কারণ কি, মনে করো তুমি অনেক গ্রামার জানো, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো ভাই, তুমি অনেক গ্রামার জানো, তুমি ক্লিপস্টফেল, ব্যারনস্টফেল, হে সে একাকার পড়ে ফেলছো, তুমি কোনো ভার্সিটিতে চান্স পাও নাই, এই সোসাইটি তোমাকে কি হিসেবে ট্রিট করবে জানো? অ্যাজ এ ফেইলর। কি হিসেবে ট্রিট করবে? অ্যাজ এ ফেইলর। এই ফেইলরের দোষ ঘাড়ে নেওয়া যাবে না। পুরো ক্লাস করতে পারিনি, বাট রেকর্ডেড ক্লাস করে নেব। হ্যাঁ অবশ্যই, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই ক্লাস কিন্তু শেষ হয় নাই, এখন আমরা চলে যাব নতুন আইটেমে। একটু ক্লাস আমাদের শেষ হয় নাই, দেখি পরবর্তীতে কি ছিল। আমরা পাংচুয়েশন একটু দেখার চেষ্টা করব। পাংচুয়েশন থেকে মাঝে মাঝেই পরীক্ষায় প্রশ্ন আসে, পাংচুয়েশন থেকে মাঝে মাঝেই পরীক্ষায় প্রশ্ন আসে। ফুল স্টপ, 1 সেকেন্ড, কমা 1 বলতে যে সময়, এগুলো জানার দরকার নাই, ব্যবহার শিখে যাই। দেখো এই যে প্রশ্ন আসছিল ঢাবিতে 19-20-এ, 19-20-এ আসা প্রশ্ন, ঢাবি 19-20, মাই আন্ট হু লিভস ইন সিলেট, এখানে মাই আন্টকে আলাদাভাবে স্পেসিফাই করার জন্য এখানে একটা কমা দিতে, হু লিভস ইন সিলেট এখানে একটা কমা, এখানে ফুল স্টপ। তার মানে এই নাম্বার অপশনটি হচ্ছে না। মাই আন্ট কমা ঠিক আছে, হু লিভস ইন সিলেট কমা ঠিক আছে, ইজ এ ডক্টর, এটাই কারেক্ট অ্যান্সার। হু লিভস ইন সিলেট ইজ না বাবা, হু লিভস ইন সিলেট ইজ, এখানে আবার কমা দেয় নেই। কারেক্ট অ্যান্সার কোনটা? বি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 35 দেখো তো বুঝতে পারছো কিনা। কোয়েশ্চেন নাম্বার 35 আমরা কি বুঝতে পারছি একটু জানাবা। 35 ক্লিয়ার হলে রান লিখবো। থার্টি ফাইভ বি বি বি, আমি কি বি দেখাইছি? হ্যাঁ বি এ দেখিয়েছি, থ্যাংক ইউ। 35 কারেক্ট অ্যান্সার বি হবে। পরবর্তী প্রশ্নটা দেখো, your sagacity is a fraud like everything else, your sagacity is a fraud like everything else, your sagacity is a fraud like everything is, your sagacity is a fraud like everything is। ঢাবিতে আসা প্রশ্ন দেখো তো 36 কি হতে পারে, 36 কি হতে পারে একটু উত্তর করবা ফার্স্ট। 36 কি হতে পারে একটু ফার্স্ট উত্তর করবো। পারছি ভাই। ওকে দেখো, ইয়োর স্যাগাসিটি ইজ এ ফ্রড, ইয়োর স্যাগাসিটি এটা পুরোটাই একটা সাবজেক্ট। হ্যাঁ এখন এটা যখন পুরোটাই সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, এখানে কমা, এই অংশটাই কারেক্ট অ্যান্সার, লাইক এভরিথিং এলস। ইয়োর স্যাগাসিটি এটার পরে তো কমা হওয়ার সুযোগ নেই, সাবজেক্টের পরে কখনোই কমা হবে না। ইয়োর স্যাগাসিটি এটাও তো সাবজেক্টের পরে কমা দিছে, নো, ইয়োর স্যাগাসিটি এটাও সাবজেক্টের পরে কমা দিছে, এটাও হবে না। শুধু সাবজেক্টের পরে কমা হয় কেমনে, বুঝেন নাই? কারেক্ট অ্যান্সার কি হচ্ছে তাহলে? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ইয়োর স্যাগাসিটি ইজ আ ফ্রড কমা লাইক এভরিথিং এলস। পারছি আমরা, দেখি কে কে পারছি। ছত্রিশের বি, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্নটা দেখো তো, জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন দেখো তো কোনটা হবে। ইউ মে অফকোর্স স্পিক টু আস এনি টাইম ইউ ইউ উইশ, ইউ মে অফকোর্স স্পিক টু আস এনি টাইম ইউ উইশ, উত্তর করো দেখি। কোয়েশ্চেন নাম্বার 37 কে কে পারি, 37 কে কে পারি একটু উত্তর করবো। 37 পারবো? তাহলে আমি বি বি বি, এতগুলো বি লেখা লাগবে না, একটা বি লেখলেই তো দেখবো। রমজান বলছে বি, তোমরা আগেরটা সবাই উত্তর করতে পারছো, থ্যাংক ইউ।
দেখো পরের প্রশ্নটা যেটা ছিল, ইউ মে অফ কোর্স স্পিক টু আস এনি টাইম ইউ উইশ। স্পিক টু আস এনি টাইমের পরে ইউ উইশে আর কমা হবে না। ইউ মে অফ কোর্স স্পিক টু আস এনি টাইম ইউ উইশ। ইউ মে একটা কমা, অফকোর্স ইউ স্পিক টু আস এনি টাইম ইউ উইশ, অফকোর্সের পর একটা কমা হবে। তাহলে এ বি কোনোটাই হচ্ছে না। সি ডি এর মধ্যে কোনটা হতে পারে বলো তো? সি এবং ডি। 37-এর কারেক্ট অ্যান্সার। তোমাদের সবারই উত্তর ভুল হচ্ছে। দেখো, ইউ মে এর পরে একটা কমা, অফকোর্সের পরে একটা কমা, স্পিক টু আস এনি টাইম ইউ উইশ। সি নাম্বার কারেক্ট অ্যান্সার। কারো উত্তরই হচ্ছে না রে। কারো উত্তরই হচ্ছে না। কারেক্ট অ্যান্সার সি নাম্বার। পারছো? ওকে, পরবর্তী প্রশ্ন ঠিক করে নাও। ইউ সেড ইউ কুড প্লে, এটাও জাহাঙ্গীরনগরে আসা। জাহাঙ্গীরনগরের ই ইউনিট মানে আইন অনুষদ, বুঝছো? ইউ সেইড ইউ কুড প্লে ডিডেন্ট ইউ। ইউ সেইড এখানে হচ্ছে ওই যে মনে আছে ট্যাগ কোয়েশ্চেনে, ইউ সেইড ইউ কুড প্লে ডিডেন্ট ইউ, এই ডিড নট এটা সেম হবে না। ইউ সেইড টু কুড প্লে ডিডেন্ট ইউ। তাহলে আমরা একটা অপশন কাটতে পারছি, বলো তো কোনটা হবে বাকি তিনটার মধ্যে? বাকি তিনটার মধ্যে কোনটা হবে বলো? 38। দেখো 38 নাম্বার, দেখো ইউ সেইড ইউ কুড প্লে, এই ট্যাগে এই সাইডের পরে কমা হয় না, এই সাইডের পরে কি কমা হবে না, এটাই কারেক্ট অ্যান্সার। এই কমা হওয়ার কারণে এটা হবে না। ইউ কুড প্লে, এখানে দেখো কমা দেয় না, এখানে দিছে সেমিক্লোন, এটাও হবে না। কারেক্ট অ্যান্সার সি নাম্বার। ইউ সেইড ইউ কুড প্লে ডিডেন্ট ইউ। বুঝতে পারছো? কোয়েশ্চেন নাম্বার 38 আমরা উত্তর করব। 38 পর্যন্ত ক্লিয়ার হলে ডান লিখবো একটু ভাইয়া। 38 পর্যন্ত ক্লিয়ার হলে আমরা একটু উত্তর করব। ফার্স্ট 38 পর্যন্ত ক্লিয়ার। ওকে, একটা জিনিস তোমাদেরকে বলে দেই, এর পাশাপাশি তোমরা যারা ঢাবি রিটেন পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত দিবা, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত দিবা, তাদের জন্য একটা কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যারাগ্রাফ আসবে 10 নম্বর। একটু অ্যানালাইসিসটা দেখে নাও। প্যারাগ্রাফ আসবে 10 নম্বর, সেন্টেন্স মেকিং আসবে 5 নম্বর, সেন্টেন্স মেকিং আসবে 5। এই 10 এবং 5 এই 15 হচ্ছে ফিক্স। বাকি 5 নম্বরের মধ্যে তোমার মোস্ট অফ দ্য টাইম এক্সপ্লেনেশন আসে, বুঝতে পারছো? এই এক্সপ্লেনেশন আসবে 5 নাম্বার। এই 20 নাম্বার তোমরা আসলে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো। আরেকটা কথা বলি, কোনো প্যারাগ্রাফ হুবহু কমন পড়ে না, বুঝতে পারছো? কোনো প্যারাগ্রাফ হুবহু কমন পড়ে না। সুতরাং তোমার প্রস্তুতিটাও একটু ওইভাবে নিতে হবে, যাতে যেভাবেই পরীক্ষা আসুক না কেন তুমি যেন উত্তর করতে পারো। ডান, থ্যাংক ইউ। আমরা এই তিনটা আইটেমের জন্য, প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং এবং এক্সপ্লেনেশন, এই তিনটা আইটেমের জন্য তোমরা টেক্সট বুকটাকে একটু প্রাধান্য দিবা। কি করবা? টেক্সট বুকটাকে একটু প্রাধান্য দিবা। এবং আমাদের জয়কলির কিন্তু আমাদের রিটেন বই তোমরা নিতে পারো, বুঝতে পারছো? প্যারাগ্রাফ শিখতে চাই, কি কি প্যারাগ্রাফ আসতে পারে? 5টা প্যারাগ্রাফের নাম লিখে দেই। 5টা প্যারাগ্রাফের নাম লিখে দেই। জুলাই রেভলিউশন and its impact on the political culture of Bangladesh। লিখে নাও, একটু লিখে নাও। জুলাই রেভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য পলিটিক্যাল
কালচার অফ বাংলাদেশ নাম্বার 1। এরপরে 2 নম্বরে লিখবা জুলাই আপরাইজিং। জুলাই আপরাইজিং and the role of ঢাকা ইউনিভার্সিটি। যেহেতু ঢাবি ভর্তি পরীক্ষা, ঢাবিকে নিয়ে প্রশ্ন আসতেই পারে, একটু লিখে নাও। প্যারাগ্রাফ কি ভাইয়া সব ইউনিটেই আসবে? বি ইউনিটে বেশিরভাগ। হ্যাঁ 100% মেইন বই, মানে রিটেনের জন্য টেক্সট বুকের কোনো মানে বিকল্প নাই, বুঝতে পারছো? জুলাই রেভলিউশন নিয়ে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা এবার খুবই বেশি। আমি একটু বলে দিচ্ছি, দেখো জুলাই আপরাইজিং অ্যান্ড দ্য রোল অফ ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ জুলাই আপরাইজিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোল বা ভূমিকাটা কী ছিল। দ্য রিভলিউশন, জুলাই রেভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য পলিটিক্যাল কালচার অফ বাংলাদেশ, এটা আসতে পারে। এই পলিটিক্যাল কালচারের জায়গায় বাংলাদেশের ইকোনমিতে কি প্রভাব ফেলছে এটা আসতে পারে। আবার আসতে পারে জুলাই রেভলিউশন বাংলাদেশের যেটাকে আমরা বলতে পারি শিক্ষা খাতে, এডুকেশনে কিভাবে প্রভাব ফেলছে, এটাও আসতে পারে। বুঝতে পারছো? কোনো প্যারাগ্রাফ হুবহু কমন পড়ে না, বুঝতে পারছো? এরপরে দেখো 3 নাম্বার যেটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে জুলাই নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই। মব জাস্টিস পড়ে যায়, মব জাস্টিস পড়ে যায়। এরপরে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে মব জাস্টিসের পরে যে জিনিসটা লাগবে এটা 100% জেনারেশন জেড বা জেন জেড যেটাকে বলা হয়, জেনারেশন জেড, এই প্যারাগ্রাফটা পড়ো। হ্যাঁ, চারটা দিলাম এখানে 4টা দিলাম, তোমরা একটু পড়ে নিও। জেনারেশন জেড, মব জাস্টিস, জুলাই রেভলিউশন নিয়ে পড়তেই হবে, বুঝতে পারছো? আরেকটা প্যারাগ্রাফ দিচ্ছি সেটা হচ্ছে লাস্ট ওয়ান, হাউ সোশ্যাল মিডিয়া শেপড the July Revolution। সোশ্যাল মিডিয়া কিভাবে জুলাই রেভলিউশনটাকে মানে একটা আকৃতি দিয়েছিল, বুঝতে পারছো? 5টায় আসার মতো প্যারাগ্রাফ লেখা হলে একটু ডান লিখবা। না চলে যাও না। এই প্যারাগ্রাফ 5টা একটু স্ক্রিনশট দিয়ে একটু এসএস ডান লিখো। প্যারাগ্রাফ 5টা একটা স্ক্রিনশট দিয়ে একটু এসএস ডান লিখো, আসার মতো, হয়তো চলেও আসবে। দ্রুত। ওকে, এসএস ডান লিখো একটু দ্রুত। যারা লিখে ফেলছো অথবা একটা স্ক্রিনশট দাও, আমি জায়গা ফাঁকা দিছি। জয়কলি রিটেন বইয়ের প্রাইস কত? 250-300 হবে হয়তো, আমি শুনে জানাচ্ছি। তোমরা একটা পেজে মেসেজ দিও। এক্স্যাক্টলি দামটা বলতে পারতেছি না, খুব সম্ভবত 250 টাকা। লিখছো? এসএস ডান, রুকসানা মনি। ওকে, দেখো আরেকটা জিনিস বলে দেই, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাও না কেন, তোমার একটা কথা মাথায় রাখতে হবে। এইখানে আমরা প্রথমে কিছু প্রশ্ন নিয়েছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে বা ট্রান্সফরমেশন যেটাকে বলা হয়। এখানে তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, দেখো সিম্পল সেন্টেন্সে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সিম্পল
আরেকটা হচ্ছে কমপ্লেক্স, আরেকটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পলে যে জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্সে দুইটা ক্লোজ মানে কি, এই ক্লোজ মানে হচ্ছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকতে হবে। হ্যাঁ, তার মানে দুইটা ক্লোজ যখন হবে তার মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। এই দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব এখানেও, এই কম্পাউন্ডেও হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। ওকে, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব যদি অ্যান্ড, বাট অথবা অর দ্বারা যুক্ত থাকে এটা চলে যাবে কম্পাউন্ডে। হ্যাঁ, আর দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব যদি ঝামেলাযুক্ত শব্দ দ্বারা যুক্ত থাকে, এই কথাটা একটু লিখে নিবা, ঝামেলাযুক্ত শব্দ দ্বারা যুক্ত থাকলেই এটা আসলে কমপ্লেক্স। সহজে মনে রাখার জন্য এই কথাটা মনে রাখবা, ঝামেলাযুক্ত শব্দ দ্বারা যুক্ত থাকলে এটা কোথায় চলে যাবে? কমপ্লেক্সে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ক্লিয়ার হলে ডান লিখবা। ক্লাস কি মাঝে মাঝে আটকায় যায়? না, আটকায় যাচ্ছে না তো, ঠিক আছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ক্লিয়ার হলে ডান লিখবা। তোমরা যারা জয়কলির রিটেন বইটা নিতে চাও পেজে ইনবক্স করো, তোমাকে কুরিয়ারে বাসায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের প্রশ্ন এবং মডেল টেস্ট বইতে একটি সমস্যা ছিল, পেজে নক দিয়েছিলাম, কোনো উত্তর পাই নাই, আমি এখন কি করতে পারি? তামিম, আমি বলে দিচ্ছি, তোমাকে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বুঝতে পারছো? আমি বলে দিচ্ছি অফিসে, তোমাকে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। দেখো, দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। দেখো এখানে কয়টা সাবজেক্ট ছিল, একটু আমরা কয়েকটা প্রশ্ন সলভ করে শেষ করে দেব। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাই না? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আবার সাবজেক্ট আবার ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব মানে কি দুইটা ক্লোজ। এখন যখন এটা দুইটা ক্লোজ, এটা আমার কিন্তু কমপ্লেক্সে আছে, আমি এটাকে যখন সিম্পল করব তার মানে আমার একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব কমায় ফেলতে হবে। দেখো, ডিসপাইট হিজ প্রপার্টি ইজ হ্যাপি হতে পারে ইনস্পাইট অফ হিজ বিং পোর, হি ইজ আনহ্যাপি। না ভাই, আনহ্যাপি না, হ্যাপি। হি ইজ পোর বাট হ্যাপি ইনস্পাইট অফ হিজ পোরনেস হি ইজ হ্যাপি। নো, ডিসপাইট হিজ প্রপার্টি হি ইজ হ্যাপি। দেখো দেখি আমার, দেখো তো আমার একটা ফাইনাইট ভার্ব কমে গেছে কিনা। এখানে এই হিজ শব্দটা কি পজিটিভ না? এখন হিজ যখন পজিটিভ, এরপরে এই প্রপার্টি কি নাউন না? তাহলে এখানে কি আরো ভার্ব আছে? না, এইখানে সাবজেক্ট হচ্ছে হি আর ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, সুতরাং আমার সিম্পল বাক্য হয়ে গেছে। বুঝতে পারছো? কোয়েশ্চেন নাম্বার 2 কি আমরা বুঝতে পারছি? দেখো তো, প্রশ্ন নাম্বার 2 ক্লিয়ার হলে ডান লিখবো দ্রুত। পারা যাবে ভাই? আরেকবার দেখান প্লিজ, কোনটা বলো তো? দেখো, এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আরেকবার দেখে নাও। সিম্পলে হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একদম সাধারণ বাক্য। কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুইটা ক্লোজ অ্যান্ড, বাট অথবা অর দ্বারা যুক্ত থাকলে কম্পাউন্ড, আর দুইটা ক্লোজ যদি ঝামেলাযুক্ত শব্দ দ্বারা যুক্ত থাকে সেটা চলে যাবে কমপ্লেক্সে। লামিয়া বুঝতে পারছো? এক আবার দেখাবো, দেখো কোথায় ছিলাম। দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি, গরিব হওয়া সত্ত্বেও কি সে, যদিও সে গরিব কিন্তু সে কি হ্যাপি। এখানে দেখো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লোজ, এইটা একটা যখন ক্লোজ এটাও একটা ক্লোজ, দুইটা ক্লোজ কি দ্বারা যুক্ত হয়েছে? এই দেখো ঝামেলাযুক্ত অ্যান্ড বাট অর আছে না, ঝামেলাযুক্ত মানে আছে কমপ্লেক্স। কমপ্লেক্স থেকে তোমাকে কি বলতে বলছে? সিম্পল। সিম্পল মানে হচ্ছে তোমার অর্থের পরিবর্তন করা যাবে না, কি করা লাগবে? অর্থের পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করতে হবে তোমার কিসের বলো তো? পরিবর্তন করতে হবে তোমার স্ট্রাকচারের, পরিবর্তন করতে হবে স্ট্রাকচারের। দেখো, ডিসপাইট হিজ প্রপার্টি, হিজ হচ্ছে পজিটিভ না,
পজিটিভ একটা শব্দের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন। প্রথম অংশে কোনো ক্লোজ নাই, হি ইজ হ্যাপি একটা ক্লোজ। লামিয়া বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাই? এখনো বুঝেন নাই এমন কেউ আছি? পরবর্তী প্রশ্নটা দেখো, দো হি ট্রাইড হার্ড হি ফেইল, হি ট্রাইড হার্ড অ্যান্ড ফেইল। যদিও সে অনেক চেষ্টা করে, হি ফেইল। কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ডে যুক্ত করতে হবে অ্যান্ড, বাট অথবা অর দ্বারা, এবং ক্লোজ থাকতে হবে কয়টা? দুইটা। বলো দেখি কে কে পারবা। কোয়েশ্চেন নাম্বার 3। পারবো? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। দেখো, যদিও সে অনেক চেষ্টা করেছে কিন্তু ফেল, এই দো থাকলে কম্পাউন্ডে নিয়ে আসতে হবে বাট। হি ট্রাইড হার্ড বাট ফেইলড, এটাই কারেক্ট অ্যান্সার। আর কোনো অপশনে বাট আছে? না। সি নাম্বার। পরবর্তী অপশনটা দেখো তো 4-এ। এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যবহারকারী একটা শখ। এটা আমাদের জয়কলির ইংলিশ বিচিত্রা বইটা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, জয়কলি ইংলিশ বিচিত্রা যে বইটা আছে, এই বইটা যদি তুমি কিনে নাও একটা, এখানে সব কিছু পেয়ে যাবা। এখানে এই যে পুরো বক্সটাই দেয়া হয়েছে, এটা জয়কলির ইংলিশ বিচিত্রা বইটা থেকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো, হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে হি ইজ পোর বাট অনেস্ট, লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস। দেখো কি করতে বলছে এখানে, কমপ্লেক্স করতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 4, দেখি কে কে পারি। আর তোমরা আজকের এই ক্লাসের পুরো ক্লাসের দাগানো পিডিএফটা পাওয়ার জন্য ক্লাসটা শেয়ার করে, এই শেয়ার করার একটা স্ক্রিনশট তোমরা পেজে দিবা, অথবা আমাদের সাথে যোগাযোগ করবা। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু উত্তর করবো, দেখি কে কে পারি ভাই। অলদো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। যদিও, তাহলে হি ইজ পোর বাট অনেস্ট, বাটের পরিবর্তে আমরা কি লিখবো? অলদো লিখবো না? মনে আছে, একটু আগেই দেখলাম অলদো। সুতরাং একটা অপশনই অলদো আছে, এই নাম্বারটাই কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাসের যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন, একটা জিনিস তোমাদেরকে বারবার বলে দেই, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। কি বলছি ভাই? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমার স্বাভাবিক কোনো পরীক্ষা নয়। এটা এইচএসসি এসএসসির মতো এ প্লাস পাওয়া বা এ গ্রেড পাওয়ার পরীক্ষা নয়। এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানেই কম্পিটিটিভ জায়গা। এখানে তোমাকে বেশ কিছু সময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে তোমার মাথা কত দ্রুত কাজ করতে পারে, দ্রুততা, এবং সবশেষ টেনশন ফ্রি থাকা। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। টেনশন ফ্রি থাকা, তুমি টেনশন করতে করতে আলটিমেটলি দিনের অর্ধেক সময় শেষ করে ফেলতেছো, পড়াশোনা করতেছো না, এই পরে কোনো লাভ হবে না। যারা ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, আশা করি ক্লাসটা তোমাদের ফলপ্রসূ হয়েছে। একটু তোমাদের সবার মন্তব্য জানতে চাই, লাস্ট 30 সেকেন্ড থাকবো। যারা ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, আমরা যেটুকু অংশ দেখার চেষ্টা করছি, একটু জানাবা ভাই কেমন লাগছে, একটু জানাবেন। আর পুরো ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন অথবা কোনো কনফিউশন থাকলে সেটাও জানাবা। একটা জিনিস বলে দিচ্ছি বারবার, অনেক সুন্দর হয়েছে ক্লাস, আমরা যেন চান্স পাই। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, আমি যে শর্টকাট দেখে দিছি এইভাবে সলভ করবা, বেশি পড়তে যায়ও না, বেশি পড়তে যায়ও না। আর হ্যাঁ, তোমরা যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, তোমাদেরকে আমার পরিচয়টা দেওয়া হয় নাই, আমি সাইদান আমার সজীব। এর পূর্বে তোমরা অনেকেই আমার ক্লাস করছো। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আশা করি পরবর্তী সেশনে তোমাদেরকে জুনিয়র হিসেবে ক্যাম্পাসে পাবো, সেই প্রত্যাশায় আজকে আর বেশি সময় নিচ্ছি না। পরবর্তী কোনো ক্লাস নিয়ে জয়কুলির পেজে হয়তো আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো গন্তব্যে, দেখা হয়ে যাবে দেশ সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই প্রত্যাশায় দেখি কে কে বলছি কোন ইউনিভার্সিটিতে। হ্যাঁ, সবগুলোতে চান্স পাবা ইনশাল্লাহ। স্নেহা বলছে খুব ভালো ক্লাস, থ্যাংক ইউ। আশরাফুল অনেক ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করি ভাই তোমাদের আসার মতো কিছু পড়ানোর, অনেক পড়াবো, বাট তুমি পরীক্ষায় আসলে একটা উত্তর করতে পারবে না, সেই উপরে আসলে লাভ নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।